আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে আমাদের যে লাইভ ক্লাস সেশন। আজকের লাইভ ক্লাসে আজকের টপিক হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। আপনাদের সাথে আছি আমি ডক্টর নুপুর। ইরিটেবল বাউল সিনড্রোম এই সমস্যা নিয়ে আমরা প্রায় 5% মানুষ এই প্রবলেমে সাফার করে। এখন আমরা কিন্তু এইটা অনেক সময় এই অসুখটা আনডায়াগনোজডই থেকে যায়। বারবার পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন, ব্লটিং, ডিসপেপসিয়া এবং সেই সাথে ফ্রিকুয়েন্ট ডায়রিয়া এটা যে হতে থাকে, সেই জন্য পেশেন্ট কি করে, পেশেন্ট হচ্ছে টুকটাক যে অ্যাবডোমিনাল পেইনের জন্য অ্যান্টি আলসারেন্ট খাচ্ছে, পেট ব্যথার ওষুধ খাচ্ছে, তারপর অথবা হচ্ছে তার যে ডায়রিয়া হচ্ছে সেই জন্য সে মানে অ্যান্টি মর্টালিটি ড্রাগগুলা ইউজ করছে। এভাবে কিন্তু সে তার সিমটমটাকে রিলিভ করার চেষ্টা করে, কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে পেশেন্টগুলো আনডায়াগনোজড থেকে যায়। এখন সেই জন্য ইরিটেবল বাউল সিনড্রোম এই নাম থেকেও কিন্তু আমরা এই অসুখটার প্যাথোজেনেসিস সম্পর্কে একটু ধারণা করতে পারি। ইরিটেবল মানে বোঝা যাচ্ছে সে একটুতেই ইরিটেট থাকে। হ্যাঁ, ইরিটেট কেন থাকে? তার মানে তার ভিসেরাল হাইপার সেন্সিটিভিটি আছে। ওকে, কি আছে? ভিসেরাল হাইপার সেন্সিটিভিটি, জিআই ট্র্যাক্টে হাইপার সেন্সিটিভিটি। মনে রাখতে হবে এই যে ইরিটেবল বাউল সিনড্রোম এই অসুখটা সাধারণত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে, ইয়াং ফিমেলদের ক্ষেত্রে। আর বলেছে অলমোস্ট 5% পিপল এই ডিজিজে সাফার করে। এটা সাধারণত কোনো জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন খুব একটা নেই। আর এটা কিসের সাথে রিলেটেড? অনেক বেশি ডায়েটারি হ্যাবিট, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এগুলোর সাথে কিন্তু সোশ্যাল ফ্যাক্টরস, এগুলোর সাথে কিন্তু আমাদের এই অসুখটা রিলেটেড। এই অসুখটার মেইন প্যাথোজেনেসিস কোথায়? এটা আসলে গাট ব্রেইন অ্যাক্সিস, সেখানে ডিসঅর্ডার। বোঝা যাচ্ছে? মানে আমাদের জিআই ট্র্যাক্টের সাথে আমাদের ব্রেনের যে কানেকশন, সেই কানেকশনে যদি হচ্ছে, আমরা তো জানি যে জিআই ট্র্যাক্টের পুরো মটিলিটিটাকে কন্ট্রোল করে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। জিআই ট্র্যাক্টের ভিসেরা, এই ভিসেরাকে কে সাপ্লাই দিচ্ছে? অটোনমিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, তাই না? প্যারাসিম্প্যাথেটিকটা আমাদের হচ্ছে ডায়রিয়া করাচ্ছে বা হচ্ছে সিক্রেশন বাড়াচ্ছে, আর সিম্প্যাথেটিকটা কি করছে? কনস্টিপেশন করাচ্ছে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে যখন আমাদের এই কন্ট্রোলটা ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, তখনই আমাদের পেশেন্টের কি হচ্ছে? ইরিটেবল বাউল সিনড্রোম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন এই প্যাথোজেনেসিসের মধ্যে আর কি কি ফ্যাক্টর কাজ করে মনে রাখতে হবে। এই যারা হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেমের সাথে মানে জড়িত যেই ডিজিজগুলা, সেখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 5-HT। মনে থাকবে কিসের নাম বলছি? 5-HT, 5-হাইড্রোক্সিট্রিপটামিন। এইটার পরিমাণ যদি বেশি থাকে, এটা সিক্রেশন যদি ব্রেন থেকে বেশি হয়, তাহলে জিআই ট্র্যাক্টে এটার কিন্তু রিসেপ্টর থাকে। তাহলে সেই পেশেন্টগুলোর কি হবে? ডায়রিয়াটা বেশি হবে। কিন্তু কারোর যদি এই 5-HT, হ্যাঁ, এই হচ্ছে এটার সিক্রেশন কম থাকে, তাহলে কি হবে? সেই পেশেন্টগুলোর কনস্টিপেশন হবে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের তাহলে দুইটা কারণ জানলাম। এটা একটা গাটের ডিসঅর্ডার, গাট ব্রেইন এক্সেসের ডিসঅর্ডার। এখানে 5-HT এটার সিক্রেশনের সাথে এটা কনস্টিপেশন ভ্যারিয়েন্ট হবে নাকি ডায়রিয়ার ভ্যারিয়েন্ট প্রিডমিনেন্ট হবে সেটা বোঝা যায়। তার সাথে এটা কি সাইকোলজিক্যাল ফ্যাক্টরস গুলা কাজ করে, সোশ্যাল ফ্যাক্টরস গুলা কাজ করে। যেমন কোনো পেশেন্ট যদি ডিপ্রেশনে থাকে, ওভার অ্যাংজাইটিতে থাকে, যদি কোনো নিউরোসিসে ভুগে, কোনো সাইকোসিসে ভুগে, তাহলে কিন্তু সেই পেশেন্ট সোমাটাইজেশন ডিসঅর্ডার, আমরা সাইকিয়াট্রিতে পড়েছি, সোমাটাইজেশন ডিসঅর্ডার যাদের মধ্যে থাকে, তাদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি থাকে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যারা ইরিটেবল বাউল সিনড্রোম আছে, তাদের কিন্তু ডিরেক্ট যে মেজর কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে তা না, কিন্তু তাদের আর কি এডিশনাল ফাইন্ডিং, নিউরোলজিক্যাল ফাইন্ডিংস আমরা পাবো, সাইকোলজিক্যাল ফাইন্ডিংস পাবো। সিভিয়ার ডিপ্রেশন থাকতে পারে, অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকতে পারে, সোমাটাইজেশন ডিসঅর্ডার থাকতে পারে, আর থাকতে পারে কি? আর থাকতে পারে নিউরোসিস। মনে থাকবে, এটা থেকেও কিন্তু এমসিকিউ আপনাদের আসতে পারে।
নেক্সট আর একটা জিনিস মনে রাখতে হবে যে দেখা যাচ্ছে যে তার সোশ্যাল ইফেক্ট গুলো কি, তার হচ্ছে দেখা যাচ্ছে ব্রোকেন ফ্যামিলি, জব নাই অথবা জব লস হয়েছে, একটা হচ্ছে ফেইল্ড রিলেশনশিপে আছে, হ্যাঁ, এই ধরনের ফ্যাক্টরস গুলা কিন্তু কাজ করে। চাইল্ডহুড ট্রমা, হ্যাঁ, চাইল্ডহুড ট্রমা, এগুলাতেও কিন্তু পেশেন্টের মধ্যে এই ইরিটেবল বাউল সিনড্রোমে ডেভেলপ করার টেন্ডেন্সি থাকে। নেক্সট হচ্ছে এটার মধ্যে আরেকটা কি আছে, আরেকটা ফ্যাক্টরস, সেটা হচ্ছে লুমিনাল ফ্যাক্টরস। জিআই ট্র্যাক্টের যে কোনো অসুখের ক্ষেত্রে আপনাকে লুমিনাল ফ্যাক্টরসটা মাথায় রাখতে হবে। লুমিনাল ফ্যাক্টরস এর মধ্যে কি বলবো, লুমিনাল ফ্যাক্টরস এর মধ্যে আছে হচ্ছে, লুমিনাল ফ্যাক্টরস এর মধ্যে থাকবে একটা হচ্ছে কি ধরনের খাবার আপনি খাচ্ছেন। যেমন আমাদের এই যে ক্রনিক ডায়রিয়াতে ভুগে যারা, হ্যাঁ, ক্রনিক ডায়রিয়াতে ভুগে যারা, তাদের একটা ইয়াং পেশেন্ট, তাদের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে সিলিয়াক ডিজিজ। তাদের কিসে হাইপার সেন্সিটিভিটি থাকে, গ্লুটেন জাতীয় খাবারে হাইপার সেন্সিটিভিটি থাকে। ইরিটেবল বাউল সিনড্রোমে দেখা যায় যে স্পেসিফিক্যালি গ্লুটেন জাতীয় খাবারে যে হাইপার সেন্সিটিভিটি থাকে নট লাইকলি, কিন্তু এদের কোনো না কোনো খাবারে এদের হাইপার সেন্সিটিভিটি থাকে। বোঝা যাচ্ছে, হাইপার সেন্সিটিভিটি থাকে বলেই এদেরকে বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম। এদেরকে ডিরেক্টলি ফুড অ্যালার্জি বলছি না, কারণ এখানে ইউসিনোফিল আসছে না, ঠিক আছে, ইউসিনোফিল আসবে না, কিন্তু হাইপার সেন্সিটিভিটি হবে। কিভাবে হবে, এদের দেখা যাচ্ছে লো মানে এদের হচ্ছে ফুড ম্যাপ, যাদের আমাদের অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মোনোস্যাকারাইড, যেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট চেইনগুলা ছোট, এইরকম কার্বোহাইড্রেটেও কিন্তু তাদের অ্যালার্জি মানে এই হাইপার সেন্সিটিভিটি কাজ করে। এদের ল্যাকটোজ টলারেট করতে পারে না, সুক্রোজ টলারেট করতে পারে না, মল্টোজ টলারেট করতে পারে না, সেই জন্য তাদেরকে আমরা বলি এই ধরনের খাবারগুলো কম ইনটেক করার জন্য, ঠিক আছে। আর একটা কি হয়, এই পেশেন্টগুলার যেগুলা হচ্ছে মিউকোসাতে বা লুমেনের সেলগুলার মধ্যে মাস্ট সেলের পরিমাণ অনেক বেশি থাকে। মাস্ট সেল যদি পরিমাণে বেশি থাকে, তখন মাস্ট সেল যখন এই ধরনের যেই ফুডগুলাতে তার হাইপার সেন্সিটিভিটি, সেখানে মাস্ট সেলগুলা যখন সেন্সিটাইজড হয়ে যায় এবং মাস্ট সেলগুলো ডিগ্র্যানুলেশন হয়ে যায়, এবং ডিগ্র্যানুলেশন হলে আমরা তো জানি যে মাস্ট সেল থেকে বিভিন্ন সাইটোকাইন্স রিলিজ হয়ে আমরা তো হচ্ছে অ্যাজমা জানি, অ্যাজমা যেরকম আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে একটা হাইপার সেন্সিটিভিটি হয়, এটা ঠিক সেই রকমই এটা জিআই ট্র্যাক্টে হাইপার সেন্সিটিভিটি হবে। ওখানেও যেমন মাস্ট সেলের ডিগ্র্যানুলেশন হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির মতো, এখানেও কিন্তু ওই রকমই হবে। এখানেও মাস্ট সেল ডিগ্র্যানুলেশন হবে, এর ভিতর থেকে আইজিই বের হয়ে আসবে এবং পেশেন্টের ইরিটেশন হবে জিআই ট্র্যাক্টে, অ্যাবডোমিনাল পেইন হবে এবং তার হচ্ছে ব্লটিং হবে, ডিসপেপসিয়া হবে, সেই সাথে ডায়রিয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলা হচ্ছে তার প্যাথোজেনেসিস বোঝা গেল কেন হচ্ছে। মনে রাখতে হবে এটার সাথে আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর লুমেনের যে কোনো জায়গায়, সেটা হচ্ছে গাট ডিসবায়োসিস। গাট ডিসবায়োসিস মানে কি, আমাদের সবসময় জিআই ট্র্যাক্টে একটা লোড অফ মাইক্রোফ্লোরা কাজ করে, ব্যাকটেরিয়াল ফ্লোরাগুলো থাকে। সাধারণত এটার পরিমাণ 1000 পার ml 1000-এর কম থাকে, ঠিক আছে। কিন্তু যখন এখানে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, ওভারগ্রোথে হলে তখন 10 to the power 5, 10 to the power 9, ইভেন 10 to the power 11 পর্যন্ত হয়ে যায় অর্গানিজমের পরিমাণ। সেটা প্রত্যেক হচ্ছে মিলিগ্রাম মানে ওয়েট সিক্রেশনের মধ্যেই আমাদের এত বেশি পরিমাণে অর্গানিজম থাকতে পারে, সেটা হচ্ছে ফ্লোরাই হোক না কেন। তখন এটা কন্ডিশনটাকে আমরা বলি স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এই ধরনের পেশেন্টগুলোর সাথেও কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম রিলেটেড। তাহলে একে তো হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোমে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আপনি কোনো অর্গানিজমের সাথে কোনো রিলেশন পাচ্ছেন না, কোনো আমাদের ফুডের সাথে এর কোনো অ্যাসোসিয়েশন পাচ্ছেন না, কিন্তু অনেক সময় দেখা যাবে যে যাদের এই সিবো থাকবে, সিলিয়াক ডিজিজ থাকবে, তাদের সাথে সাইড বাই সাইড এই প্রবলেমগুলো থাকে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে
আর একটা জিনিস, এখন আমাদের ক্লিনিক্যাল ফিচার্স আমাদেরকে জানতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স জানার আগে আমাদের মনে রাখতে হবে যে ইরিটেবল বাউল সিনড্রোমের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা কি। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ইরিটেবল বাউল সিনড্রোমে আমরা ভাগ করি। 2016 সালে প্রথমে ছিল রোম ক্রাইটেরিয়া 3, এরপর 21 সালে আসে রোম ক্রাইটেরিয়া 4, ঠিক আছে। এবং এই রোম ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমাদের ইরিটেবল বাউল সিনড্রোমের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটাকে ডিফাইন করা হয়েছে। সেখানে বলা হয় কোনো পেশেন্টের যদি প্রতি উইকে অ্যাটলিস্ট একবার অ্যাবডোমিনাল পেইন হবে এবং সেটা চলবে গত 3 মাস ধরে, অথবা বিফোর ডায়াগনোসিস 6 মাস পর্যন্ত তার এই সিমটম গুলা থাকবে, তখন তার মধ্যে কি থাকবে, একটা তো উইকলি এই প্রবলেম তো আছেই, সেই সাথে অ্যাটলিস্ট আরো 2টা পয়েন্টের মধ্যে তার ডিফিকেশনে থাকবে, ঠিক আছে। তার সাথে অল্টার ইন দা চেঞ্জ ইন দা ফর্ম অফ স্টুল এবং ফ্রিকোয়েন্সি অফ স্টুল, তার ফ্রিকোয়েন্ট ডায়রিয়া তো থাকবে, সেই সাথে পেশেন্টের আর কি থাকবে, সেই পেশেন্টের স্টুলের ফর্মটা চেঞ্জ হবে এবং স্টুলের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের মনে রাখতে হবে এই 3টা ক্রাইটেরিয়া, যে কোনো 2টা ক্রাইটেরিয়া, তার সাথে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা পেইনের কথা, এই সব মিলায় আমাদের তখন তাকে বলবো এটা হচ্ছে পেশেন্টের ইরিটেবল বাউল সিনড্রোম আছে। এখন ক্লাসিফাই যখন আমরা করি বা ক্লিনিক্যাল ফিচার্স গুলো ফাইন্ড আউট করি, তখন হচ্ছে জান্নাত এই পেশেন্ট গুলার আর কি কি ফিচার্স থাকবে। একটা হচ্ছে ব্যথার কথা বলেছি, ব্যথাটা হবে সাধারণত ফেল্ট ইন দা লোয়ার অ্যাবডোমেন এবং ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফিকেশন। আফটার ডিফিকেশন পেইন সাবসাইডস, মনে থাকবে। এবং পেশেন্টের আর কি থাকবে, পেশেন্টের হচ্ছে যে অল্টার্ড বাউল হ্যাবিটের মধ্যে বাউলটার ফ্রিকোয়েন্সি সাধারণত সকালবেলা বেশি হবে, পিরিয়ড ফর্মে স্টুল যাবে, মিউকাস যাবে, ঠিক আছে, অল্প ভলিউমে স্টুল যাবে, সাধারণত কখনো ব্লাড যাবে না, অল্প অল্প পায়খানা হবে, খাওয়ার পরে পেট ব্যথা করে পায়খানাটা হবে, পায়খানা হওয়ার পরে পেট ব্যথাটা কমে যাবে, এবং এই পেশেন্টের পিরিয়ড জাতীয় স্টুল হতে পারে, সাথে মিউকাস যাবে, ভলিউম কম থাকবে, কখনোই ব্লাড যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা ক্লাসিফাই করব। পেশেন্টের কিন্তু সিমটম কয়েক রকমের হতে পারে। কারো কারো ক্ষেত্রে ডায়রিয়াটা খুব বেশি, তাদেরকে বলবো আইবিএস বা ডায়রিয়া প্রিডমিনেন্ট। কারো কারো ক্ষেত্রে কনস্টিপেশনটা প্রিডমিনেন্ট, তাদের আসলে 3-4 দিন করে বাউল মুভ করে না, 3-4 দিন পরে আবার একটু করে পায়খানা হয়, ঠিক আছে, কিন্তু অ্যাবডোমিনাল পেইন, ব্লটিং এগুলো চলতেই থাকে। 3 নম্বরে একটা আছে, সেটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি, সেটা হচ্ছে আইবিএস এম। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে হচ্ছে আইবিএস ইউ বা আনসাবটাইট, মনে থাকবে, আনসাবটাইট মানে যেটাকে আসলে কোনো ক্যাটাগরিতেই ফেলা যাচ্ছে না। মিক্সটাতে 2 ধরনের কম্পোনেন্টই থাকবে। এই ধরনের ফিচার্স গুলা নিয়ে পেশেন্ট আসতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা কি করব, আচ্ছা আমাদের এখন জানতে হবে এগুলাকে আমরা ডিফারেন্সিয়ালস গুলা কি। ডিফারেন্সিয়ালস গুলা যখন আমার একটা পেশেন্টের ডায়রিয়া প্রিডমিনেন্ট থাকবে, তাহলে ডায়রিয়া যাদের হয়, এরকম ক্রনিক ডায়রিয়া যে ডিফারেন্স কারণগুলোতে হয়, সেগুলাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সিলিয়াক ডিজিজ, মাইক্রোস্কোপিক কোলাইটিস, তার সাথে ল্যাকটোজ ইনটলারেন্স, বাইল অ্যাসিড ডায়রিয়া, থাইরোটক্সিকোসিস, ঠিক আছে। যখন আমি এটাকে কনস্টিপেশন ভ্যারিয়েন্ট হবে, তখন এখানে জিআই কোনো ম্যালিগনেন্সি আছে কিনা সেটা চিন্তা করতে হবে, এখানে কোনো কারণে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে কিনা সেটা চিন্তা করতে হবে, জিআরডিএস মিউকাস বেশি গেলে জিআরডিএসিস চিন্তা করতে হবে, হ্যাঁ। আচ্ছা, ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, এইচআইভি ইনফেকশন সবই কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ওকে, প্যানক্রিয়াটাইটিসের কথাও আমাকে এখানে চিন্তা করতে হবে। নেক্সট আমি কি চিন্তা করব এগুলা পেশেন্ট গুলাকে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট আমাকে ইনভেস্টিগেশন থেকে করতে হবে, এক্সামিনেশন ফাইন্ডিং থেকে করতে হবে। এক্সামিনেশন ফাইন্ডিং এ দেখা যাবে যে এই পেশেন্ট গুলার মধ্যে সাধারণত আপনি যখন এক্সামিন করবেন,
দেখবেন এরা খুব ওভার অ্যাংশাস থাকে, অ্যাংজাইটি কাজ করে এদের মধ্যে। হ্যাঁ, এদের মধ্যে কিছু না কিছু সাইকোলজিক্যাল ফিচার্স পাওয়া যায়। প্যালপিটেশন থাকে, ওভার টেন্স থাকে, সোমাটাইজেশন ডিসঅর্ডার থাকে। কিন্তু যদি সিস্টেমিক এক্সামিনেশন করি, আমি পেশেন্টের এনিমিয়া পাবো না, পেশেন্টের ম্যালঅবজর্পশনের ফিচার্স পাবো না, পেশেন্টের এনিমিয়া পাবো না, ইডেমা পাবো না, পেশেন্টের কোনো ধরনের অ্যাবডোমিনাল লাম্প পাবো না। ঠিক আছে, বোঝা যাচ্ছে? অন এক্সামিনেশন পেশেন্ট উইল বি কমপ্লিটলি ওকে। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। এই জন্য তাকে বলছি ইরিটেবল বাউল সিনড্রোম। আপনাদের অ্যাজমার কথা মনে আছে? অ্যাজমার পেশেন্টের যখন অ্যাজমা অ্যাটাক হয় তখন কিন্তু লাংসে আমরা রংকায় পাচ্ছি, হুইজ শুনতে পাচ্ছি, কিন্তু পেশেন্টটাকে কি সব সময়, যখন অন্য সময় আমরা এক্সরে করি, এক্সরে কিন্তু কমপ্লিটলি নর্মাল থাকে। যখন পেশেন্ট রিমিশনে থাকে তখন কিন্তু তার লাংস অস্কাল্টেট করলেও কমপ্লিটলি নর্মাল থাকে। এই ধরনের পেশেন্টগুলার ইরিটেবল বাউল সিনড্রোম, যেহেতু জিআই ট্র্যাক্টের হাইপার সেন্সিটিভিটি, এখানেও ঠিক সেই রকমই হবে, আমরা কোনো ধরনের ফাইন্ডিংস পাবো না। এখন তাহলে ইনভেস্টিগেশনে আমরা কি করব? ইনভেস্টিগেশনে আমাদের মেইন কাজ হবে আমাদের যা আদার্স ডিফারেন্সিয়ালস গুলো আছে সেটা এক্সক্লুড করা। সবসময় ইনভেস্টিগেশনসে একটা হচ্ছে পেশেন্ট সেন্টার, একটা পজিটিভ মানে ভাইব নিয়ে আমাকে পেশেন্টটাকে দেখতে হবে। আদারওয়াইজ কি হবে, আমি প্রচুর ইনভেস্টিগেশন করতে থাকবো, আনওয়ান্টেড ইনভেস্টিগেশন করে পেশেন্টের জন্য কস্ট যেমন একটা হ্যাজার্ড সেটাও, এবং আমারও ইনএফিশিয়েন্সি বোঝা যাবে। সেই জন্য আমাকে মানে পেশেন্ট ওরিয়েন্টেড আমাকে ইনভেস্টিগেশনস গুলো করতে হবে। তাহলে আমি কি করতে পারি, আমাকে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, আমি দেখবো যে তার কোনো এনিমিয়া নাই, প্রিরিফের ব্লাড ফিল্মে কোনো ম্যাক্রোসাইটিক মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া নাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি পেশেন্টের কোনো ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি ফিচার্স নাই, অ্যালবুমিন লেভেল নর্মাল, ফিকাল স্টুল আড়ি করে দেখবো, স্টুল আড়িতে কোনো স্টিয়াটোরিয়া পাচ্ছি না, আমার হচ্ছে কোনো ব্লাড যাচ্ছে না, কোনো হচ্ছে ওভা নাই, প্যারাসাইটস কত খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। নেক্সট পেশেন্টের ক্যালপ্রোটেক্টিন লেভেল করে দেখবো, নাই, সিআরপি ইএসআর লেভেল কমপ্লিটলি নর্মাল। এবার আমি এন্ডোস্কোপি করে দেখবো। ঠিক আছে, আমি হচ্ছে কোলোনোস্কোপি করে দেখবো, কোলোনোস্কোপি করে কোনো ডেফিনিট স্ট্রাকচারাল লেশন পাচ্ছি না, যেটা আইবিডি তে কি হতো, অনেক জায়গায় আমরা স্কিপ লেশন পেতাম, না হলে কন্টিনিউয়াস লেশন পেতাম, সেখান থেকে আমরা বায়োপসি নিতে পারতাম। এখানে দেখা যাবে কমপ্লিটলি হেলদি একটা মিউকোসা আমরা জিআই ট্র্যাক্ট দেখতে পাচ্ছি। তাহলে আমার বায়োপসি নেওয়ার মতো কোনো মানে হচ্ছে রিমার্কেবল জায়গা আমরা পাবো না। আর কি হতে পারে, সিলিয়াক ডিজিজ আমার একটা ডিফারেন্সিয়ালস, তাহলে সিলিয়াক ডিজিজের জন্য আমরা টিস্যু ট্রান্সগ্লুটামিনাস অ্যান্টিবডি করে দেখতে পারি, ডিউডেনাল বায়োপসি করে দেখতে পারি, ওগুলোও আমি সব নর্মাল পাবো। আমি জিআরডিআর সিস্টিনটা করে দেখতে পারি, সেখানে স্টুলারিতে আমি কিছু পাচ্ছি না, আমি কোনো ট্রোফোসাইট পেলাম না। আমি অ্যান্টিবডি টেস্ট করে দেখলাম, সেখানেও কিছু পেলাম না। নেক্সট হচ্ছে আমি টিউবারকুলোসিস স্ক্রিনিং করে দেখতে পারি, সেটা জিন এক্সপার্ট করে দেখছি, স্টুলের কিছু পাচ্ছি না। ওকে, নেক্সট আমি আর কি করতে পারি, আমি এই যে এই ডিফারেন্সিয়াল থাইরয়েড ফাংশন টেস্ট করে দেখতে হবে, কারণ থাইরোটক্সিকোসিসও এরকম হতে পারে। ওকে, আচ্ছা, আমি হাইড্রোজেন ব্রেথ টেস্ট করে দেখবো তার ল্যাকটোজ ইনটলারেন্স আছে কিনা। এগুলা দেখার পরে আমি যখন এক্সক্লুড করলাম যে না পেশেন্টের আসলে স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি নাই, তখন হচ্ছে আমি কি করব, এবার আমি আমার ট্রিটমেন্টে যাব। আরেকটা জিনিস দেখতে হবে, পেশেন্টকে যখন আমি হচ্ছে ইনভেস্টিগেট করব এবং পেশেন্টকে যখন এক্সামিন করব, আমাকে কিছু অ্যালার্ম ফিচার্স এক্সক্লুড করতে হবে। অ্যালার্ম ফিচার্স গুলা কি? অ্যালার্ম ফিচার্স গুলা হচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন, অ্যালার্ম ফিচার্সটাই পরীক্ষায় আসবে, এমসিকিউ আসবেই কিন্তু ওই অ্যালার্ম ফিচার্স থেকে। দুইটা জায়গার অ্যালার্ম ফিচার্স পরীক্ষায় টিচাররা খুবই পছন্দ করে। একটা হচ্ছে আমাদের যেখানে ডিসপেপসিয়া রিলেটেড আমরা পড়ি, সেখানে কিন্তু কিছু অ্যালার্ম ফিচার্স আছে, তাই না? সেই অ্যালার্ম ফিচার্স টিচারদের খুবই পছন্দ, ওখান থেকে এমসিকিউ আসে। আবার এই ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্টেরও কিছু অ্যালার্ম ফিচার্স আছে, এটা থেকেও টিচাররা কোশ্চেন করে। দুইটাই কিন্তু কাছাকাছি। মনে রাখতে হবে, একটা এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা নিউরোলজিক্যাল প্রবলেমগুলো 50 বছর পরে গিয়ে খুব একটা এরকম সোমাটিক সিমটম আসে না, যা আসবে ইয়াং ফিমেলদের মধ্যে থাকবে, কিন্তু এটা ওল্ড এজে থাকার কথা না। তাহলে 50 বছরের পরে যদি কেউ এই ধরনের সিমটম নিয়ে আসে, রিসেন্ট সিমটম, সাথে দেখা যাচ্ছে পেশেন্টের পায়খানার সাথে ব্লাড যাচ্ছে, পেশেন্টের ওয়েট লস আছে, রাত্রেবেলা হচ্ছে, নকটার্নাল সিমটম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইবিএস রাত্রেবেলা হবে না, ব্লাড যাবে না, ঠিক আছে, পেশেন্টের ওয়েট লস
হবে না। এর সাথে আমি আর কি পাচ্ছি, অ্যাবডোমিনাল একটা লাম্প পাচ্ছি, অথবা তার ফ্যামিলিতে জিআই ট্র্যাক্টে ম্যালিগন্যান্সি, সিলিয়াক ডিজিজ, আইবিডি এগুলার হিস্ট্রি আছে। সাথে কি আছে, পেশেন্ট সিভিয়ারলি এনিমিক এরকম, অথবা পেশেন্টের পায়খানার সাথে রক্ত যাচ্ছে, ঠিক মানে হেমাটোকেজিয়া যাচ্ছে, অল্টার ব্লাড যাচ্ছে, এরকম কিছু গেলে আমরা তখন তাকে চিন্তা করব যে এটা অ্যালার্ম ফিচার্স, এবং ওকে কিন্তু আমরা আইবিএস ফার্স্ট ডিফারেন্সিয়ালসে রাখবো না, এটা আইবিএস একদম সবার শেষে। এই পেশেন্টটাকে তখন আমি চিন্তা করব নিশ্চয়ই কোনো স্ট্রাকচারাল প্রবলেম আছে। ওকে, আচ্ছা নেক্সট আমরা কি করব, আমরা হচ্ছে ইনভেস্টিগেশনস করেছি, আমরা হচ্ছে অ্যালার্ম ফিচার্স খুঁজে দেখেছি। এবার পেশেন্টের ম্যানেজমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে, এই পেশেন্টগুলোর ম্যানেজমেন্টগুলোর ক্ষেত্রে আমাকে হচ্ছে সেই ডায়েট থেকে শুরু করবে। ঠিক আছে, ডায়েটে আছে আমাকে হচ্ছে এই পেশেন্টগুলোকে আগে আমাকে কাউন্সিলিং করতে হবে, তার অসুখটা সম্পর্কে তাকে বোঝাতে হবে। ঠিক আছে, 2 নম্বরে তার ডায়েটের ব্যাপার আছে, কিছু মেডিকেশন আছে, কিছু থেরাপি আছে। ঠিক আছে, আচ্ছা আমাকে ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে যে তার কোন ভ্যারিয়েন্টের আইবিএস, সেটা কি কনস্টিপেশন প্রিডমিনেন্ট, ডায়রিয়া প্রিডমিনেন্ট, নাকি মিক্স টাইপ। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমি তাকে কি করব, আমি তাকে তার হেলথ সম্পর্কে বা তার ডিজিজটা সম্পর্কে একটা এডুকেশন দিব, কাউন্সিলিং করব। 2 নম্বরে তাকে একটা ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে বলবো, অথবা তাকে একটা স্ট্রিক্ট ডায়েট চার্ট মেনটেন করতে বলে দিব। যেমন সেখানে কি থাকবে, সেই যে ইটিং হ্যাবিট সেটাকে সে রেগুলার মেনটেন করবে, কোনো সময় ক্রনিক্যালি সে না খেয়েও থাকবে না, একবারে বেশিও খাবে না, স্মল করে সে বারবার খাবে, পানির পরিমাণ অ্যাডিকুয়েট খাবে, খুব বেশি ক্যাফেইন ইনটেক করা যাবে না, আর্টিফিশিয়াল সুইটেনার ইউজ করা যাবে না, লো ফোডম্যাপ জাতীয় খাবার খাবে, গ্লুটেন জাতীয় খাবার সে অ্যাভয়েড করবে। এগুলো যদি সে মেনটেন করে তাহলে দেখা যাবে যে তার আসলে হচ্ছে এই প্রবলেমগুলো অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে। নেক্সট হচ্ছে আমাকে বলে দিতে হবে যে তার আর কি করতে হবে, সেটাতে হচ্ছে সে ওষুধগুলোর ক্ষেত্রে, মেডিকেশনের ক্ষেত্রে যাদের হচ্ছে কনস্টিপেশন ভ্যারাইয়েন্ট তাদের ফাইবার জাতীয় খাবার বেশি খাবে, লিগিউমস জাতীয় খাবার বেশি খাবে, সেই সাথে তার হাইড্রেশনটা বেশি করে পানি ইনটেক বাড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে ডায়রিয়া ভ্যারিয়েন্ট যাদের, তাদের ক্ষেত্রে বলতে হবে তাদের হচ্ছে লোপেরামাইড, কোডেইন সালফেট, কোলেস্টাইরামিন এই জাতীয় ওষুধগুলা দিতে হবে, এবং এরা ডায়রিয়ার ইনসিডেন্সটা কমিয়ে দেবে। এরপর আমরা তাদেরকে কি দিব, সবার ক্ষেত্রে প্রোবায়োটিক্স খুব ভালো কাজ করে, এদের অ্যাংজিওলাইটিক ড্রাগ দিতে হবে, অ্যামিট্রিপটালিন খুবই ভালো কাজ করে, অ্যামিট্রিপটালিন। মাস্ট সেল ইনহিবিটরের জন্য আমরা তাকে কিন্তু কিটোটিফেনও সাজেস্ট করতে পারি, তাহলে কি হবে, জিআই ট্র্যাক্টের যে হাইপার সেন্সিটিভিটি ওটা কন্ট্রোলে চলে আসবে। নেক্সট হচ্ছে আমরা তাদেরকে আরো দিতে পারি হচ্ছে এরপরে যেটা হচ্ছে ডিসপেপসিয়া, এই ধরনের ভ্যারিয়েন্ট। হ্যাঁ, ডিসপেপসিয়ার পেশেন্ট গুলাকে কিন্তু আমরা হচ্ছে মেবেভেরিন, পিপারমিন্ট অয়েল এগুলা দিতে পারি, তাদেরও প্রোবায়োটিক্স দিব। তারপর যেগুলা লুমেনের মধ্যে থাকে যে অ্যান্টিবায়োটিক্স গুলা, যেমন রিফাক্সিমিন, এরা কিন্তু অ্যাবসর্ব হয় না, জাস্ট লুমেনের মধ্যে কাজ করে, ওই যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথটাকে এরা প্রিভেন্ট করে। ঠিক আছে, এই ধরনের অ্যান্টিবায়োটিক 600 মিলিগ্রাম করে আমরা হচ্ছে পার ডে এরকম চালিয়ে যেতে পারি। তার সাথে এদেরকেও আমরা এমিট্রিপটালিন দিব। আর মনে রাখতে হবে কনস্টিপেশন ভ্যারিয়েন্ট যেখানে তাদেরকে কিন্তু আরো হচ্ছে ক্যালোপ্রাইড, তারপর ইনাক্লোটাইড এই ধরনের ওষুধগুলা অনেক ভালো কাজ করে। তারা আসলে কি, এরা হচ্ছে 5-ACE অ্যাগনিস্ট হওয়ার কারণে এরা 5-ACE এর পরিমাণটা একটু বাড়িয়ে দিবে এবং পেশেন্টের হচ্ছে কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করবে। এগুলার সাথে এই পেশেন্টগুলা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টগুলো কি আছে, সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আছে হচ্ছে বায়োফিডব্যাক থেরাপি, তারপর আছে হচ্ছে হিপনোসিস থেরাপি, রিল্যাক্সেশন থেরাপি, গাটের রিল্যাক্সেশন থেরাপি, এই ধরো কাউন্সিলিং। ঠিক আছে, এই জিনিসগুলো করলে তার পেশেন্টগুলার আমাদের আস্তে আস্তে এটা কন্ট্রোলে চলে আসবে। একটা মেইনলি এখানে হচ্ছে ডায়েটের মাধ্যমে যে তার কোন ধরনের ডায়েটে তার এই হাইপার সেন্সিটিভিটিটা হচ্ছে, এটা দিয়ে কিন্তু আসলে আমরা অনেকখানি পেশেন্টগুলার
হচ্ছে সিমটম কন্ট্রোলে নিয়ে আসতে পারি। যে তার হচ্ছে গ্লুটেন জাতীয় খাবার সে অ্যাভয়েড করবে, ফোডম্যাপ জাতীয় খাবার অ্যাভয়েড করবে, কনস্টিপেশন থাকলে হাই ফাইবার জাতীয় খাবার খাবে, হাইড্রেশনটাকে মেনটেন করবে। মনে থাকবে তো? তাহলে অ্যাজ এ হোল আমরা কি কি শিখলাম? আমরা আইবিএস থেকে শিখলাম যে আইবিএস হচ্ছে এমন একটা অসুখ যেটা খুবই কমন, ইয়াং ফিমেলদের বেশি হবে। এইখানে কোনো জিআই ট্র্যাক্টের স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি থাকে না, এবং এখানে অনেক সময়ই আমরা কোনো অর্গানিজমের মানে হচ্ছে ওভারগ্রোথের জন্য বা ইনফেকশনের জন্য এটা হয় না। তাহলে কিন্তু একটা ব্যাপার কি, কারো যদি ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ইনফেকশন হয়ে থাকে কিছুদিন আগে, তার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তার ওই ইনফেকশনটার কিছুদিন পরে তার আইবিএস ডেভেলপ করার টেন্ডেন্সি থাকে। কারো কিছুদিন আগে টাইফয়েড হয়েছিল, সালমোনেলা ইনফেকশন, তার কিছুদিন পর থেকে কিন্তু তার আসলে ক্রনিক্যালি আইবিএস হওয়ার একটা চান্স থাকে। এ ধরনের বিভিন্ন রিসার্চ পাওয়া যায়। তারপরে মনে রাখতে হবে আইবিএসটার সাথে মেইনলি আমাদের ব্রেনের এবং জিআই ট্র্যাক্টের ডিসঅর্ডারের সমস্যা, গাট ব্রেইন এক্সেসের ডিসঅর্ডার। সেখানে কি থাকছে? 5HT ওভার সিক্রেশনে ডায়রিয়া হবে, কম সিক্রেশনে বা ডেফিসিয়েন্সিতে কনস্টিপেশন হবে। ভ্যারিয়েন্ট 4টা, ঠিক আছে? ডায়রিয়া টাইপ, কনস্টিপেশন টাইপ, মিক্স টাইপ এবং আনসাব টাইপ। সবাইকে সাধারণত অ্যাবডোমিনাল পেইন, ব্লটিং, কনস্টিপেশন, ডায়রিয়া এগুলা নিয়ে আসে। এরপর কি হয়, এই পেশেন্টগুলার ডিফারেন্সিয়ালসের মধ্যে আমরা হচ্ছে সবসময় সিলিয়াক ডিজিজ, ল্যাকটোজ ইনটলারেন্স, পাইল অ্যাসিড ডায়রিয়া, জিয়ারডিয়াসিস, আইবিডি, কোলন ক্যান্সার এগুলা মাথায় রাখবো। মাথায় রেখে আমরা অ্যালার্ম ফিচার্সগুলো এক্সক্লুড করবো। অ্যালার্ম ফিচার্সগুলো কি? অ্যালার্ম ফিচার্স হচ্ছে পেশেন্টের রাতে হচ্ছে কিনা, বয়স 50-এর বেশি কিনা, ব্লাড যাচ্ছে কিনা, ওয়েট লস হচ্ছে কিনা, লাম্প আছে কিনা, পেশেন্টের হচ্ছে হেমাটোকেজিয়া বা সিভিয়ার এনিমিয়া আছে কিনা। নেক্সট হচ্ছে এই পেশেন্টগুলা এবার ডায়াগনোসিস কনফার্ম করার জন্য রোম ক্রাইটেরিয়া করব। রোম ক্রাইটেরিয়াটা কি? পেশেন্টের প্রতি সপ্তাহে অন্তত একদিন তার খুব খারাপ যাবে, গত 3 মাস ধরে সাফার করবে। এডিশনালি পায়খানাটা হলে ভালো লাগবে, ফর্ম অফ স্টুল চেঞ্জ হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি অফ স্টুল চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ইনভেস্টিগেশন কি করব? আমার যেগুলো ডিফারেন্সিয়ালস সেগুলা এক্সক্লুড করার জন্য আমার যা যা করা লাগে, কমপ্লিট ব্লাড কাউন্ট করব, ইএসআর সিআরপি করব, ফিকাল ক্যালপ্রোটিকটিন করব, সিলিয়াক অ্যান্টিবডি টেস্ট করব, কোলোনোস্কোপি করব এবং হচ্ছে ডিউডেনাল বায়োপসি নিব, ঠিক আছে? আচ্ছা, এগুলাতে দেখা যাচ্ছে সবগুলাতে আমি নর্মাল পাচ্ছি। নেক্সট আমি কি করব? আমি হচ্ছে পেশেন্টের ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমে তাকে হেলথ এডুকেশন দিব, সাইকোথেরাপি দিব, আমি তাদের ডায়েটটাকে কন্ট্রোল করব, তার প্রোবায়োটিক্স দিব, রিফাক্সিমিন দিব, তারপর হচ্ছে ফাইবার, গ্লুটেন, ফোডম্যাপ এই জাতীয় খাবার কার কোনটা লাগবে সেটা বুঝিয়ে দিব, মেবাভিরিন, রিফাক্সিমিন, প্রোবায়োটিক্স, পেপারমিন্ট অয়েল। আর সাথে আমাকে কি দিতে হবে? আমাকে হচ্ছে যাদের ডায়রিয়া তাদের ক্ষেত্রে লোপেরামাইড বা কোডেন সালফেট দিতে হবে। কনস্টিপেশন যাদের, তাদের হচ্ছে লিনাক্লোটাইড, ক্রুক্যালপ্রাইড এগুলো দিতে হবে। এন্টি ডিপ্রেশন দিব এবং বায়োফিডব্যাক থেরাপি বা রিল্যাক্সেশন থেরাপি এগুলা দিয়ে আমি পেশেন্টকে ট্রিট করব। মনে রাখবেন যে এই আইবিএসটা আমরা যেহেতু পেশেন্টরা খুব কমনলি সাফার করে, আমরা সবাই দেখবেন যে মানে যদি 100টা ডাক্তারের আপনি হিস্ট্রি নেন, আমাদের বইয়ে তো বলেছে মাত্র 5% পেশেন্ট সাফার করতেছে। ডাক্তারদের মধ্যে যে আপনার একটা পরীক্ষা থাকুক, আপনার অ্যাংজাইটির সাথে যেহেতু এগুলো রিলেটেড, হচ্ছে নিউরোসিসের সাথে রিলেটেড, যারই দেখবেন পরীক্ষা চলে আসছে, আপনি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিতে যাবেন, আপনার হচ্ছে এন্ট্রান্স এক্সাম, এমডি এক্সাম, তারপর আপনার দেখবেন এই যে এরকম প্রবলেমগুলো কিন্তু সবার শুরু হয়ে যায়, ঠিক আছে? সবারই এরকম ইরিটেবল বাউল সিনড্রোমের ফ্রিকোয়েন্সি আমাদের ডাক্তারদের মধ্যে খুবই বেশি, ঠিক আছে? সে যেই জিনিসগুলো খুব কমন সেটা সবসময় পরীক্ষায় আসে, টিচাররা সেখান থেকে কোশ্চেন করা পছন্দ করে। আমি আপনাদেরকে যেগুলো বললাম এগুলো আপনারা 2-1 শুনলে ইনশাল্লাহ আপনাদের জন্য পড়াটা সহজ হয়ে যাবে। আপনাদের আশা করি আপনাদের উপকার হবে। সবাই ভালো থাকবে, আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।